তাপমাত্রাটা এরকম ভাইয়া হ্যাঁ, যে মানে খুব বেশি। ওখানে তো কি করে কোনো গাছ নাই, আর তো ঘনবসতির মানে বিকল্প নাই, মানে আহ, সে ঘর তো মানে আপনারা ভিডিও দেখেছেন, যাক। হ্যাঁ, তো হ্যাঁ। ওখানে ক্যাম্পের ভিতর যখন যাওয়া হবে তখন স্কিনটা মনে হয় কি, কেন আমরা যখন হিলে থেকে এক হিল থেকে এক যাই তখন তো আসলে কাজের ইয়া থাকে হবে না, কিন্তু মনে হয় কি স্কিন পুড়তেছে, মানে ছাল লাগলে যেমন পড়ে এরকম। হুম। আপনি ক্যাম্পের থেকে বের হয়ে যখন লোকালয়ের দিকে আসবেন তখন মনে হয় কি, মনে হয় গা হাত থেকে আগুনের মতন বেরোচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দেব। আপনি সম্ভবত এখানে দুইটা মানে পার্সোনাল ব্যাচ হচ্ছে 1 আর 3। তো আপনি যে গ্রুপে রয়েছেন সেই গ্রুপে আপনি পেয়ে যাবেন, আমি সঙ্গে সঙ্গেই পিডিএফ ফাইল গুলাও দিয়ে দেই। আমার এই যে সেম কথাগুলা ক্লাস রেকর্ড এটাও আপনি পেয়ে যাবেন, কোনো চিন্তা থাকবে না। সমস্যা, আমি একটু অসুস্থ এই কারণে হয়তো ওকে, থ্যাংক ইউ। সমস্যা দেখেন, আমরা টেন্সটা প্রথমে প্রাধান্য দিব। কথা বলতে গেলে আমাদের যে বিষয়টা বেশি প্রয়োজন সেটা হচ্ছে টেন্স। টেন্স না জানলে কিন্তু আমরা কথাটা বলতেই পারবো না, এক কথায় টেন্স না জানলে আমরা কথা বলতেই পারবো না। তো এখানে বলা হচ্ছে যে আমরা কিছু ট্রান্সলেশন সাজিয়েছি, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে কিভাবে কথা বলা যায়, কথা বলতে যে বাক্যগুলা লাগে সেগুলো একটু দেখব। আপনি এখানে এসেছিলেন, আমরা খুব সিরিয়াল মাফিক একটু কথা বলবো। এখানে প্রথমে হাসনা আপা বলবেন, এই যে বাক্যগুলো আমি দেখাচ্ছি এই বাক্যগুলো, আপনি এখানে এসেছিলেন কি হবে? এর বাংলা রয়েছে আপনি এখানে এসেছিলেন, কোন টেন্স, এটা টেন্স বলবেন। আর এর ইংলিশ অনুবাদটা বলবেন, ট্রান্সলেশন। ক্যান ইউ হেয়ার আমি মি? বলবো হ্যাঁ, বলেন, আপনি শুরু করেন, আপনি এখানে এসেছিলেন। পারফেক্ট টেন্স ভাইয়া। না, এসেছিলেন বললে এটা পাস্ট ইনডেফিনিট হবে, আপনি এখানে এসেছিলেন। হ্যাঁ। তো হুম, হুম। এসেছি। আচ্ছা, ইউ এটা আর কেউ কিছু একটু করতে পারবেন? দ্যাট হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন, বললে হচ্ছে। ইউ কাম না, আপনি ইউ কাম হিয়ার, এটা সমস্যা নেই ভাইয়া, কিন্তু আমি বাংলাটা কেন আইডেন্টিফাই করতে পারলাম না? হ্যাঁ, 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 আইডেন্টিফাই আমি বুঝাই দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট, একজন একটু জয়েন করবে। এটা তো খুবই সহজ। হ্যাঁ। ওকে। আচ্ছা, দেখেন, আপনি আইডেন্টিফাই করতে পারেন, আমি বলে দিচ্ছি কারণটা হচ্ছে কি, এখানে আমি এই টেন্স ধরনের বা এই ধরনের বাক্যগুলো যখন আমরা আইডেন্টিফাই করব আমরা কিন্তু আপনি এখানে এই দুইটা শব্দ একেবারে আপনি মুছে ফেলেন, এটা মনে করেন এখানে টোটালি নেই। কি থাকলো? এসেছিলেন, অর্থাৎ ভার্বটা নিয়ে আমাদেরকে একটু গবেষণা করতে হবে। এসেছিলেন। দেখেন, এই কথাটা বললে আপনি মিতাপা বলেছিলেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আসলে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়? এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। যদি বলা হয় আপনি এখানে এসেছেন বা আপনি এখানে আসিয়াছেন, সাধু ভাষায় বললে আসিয়াছেন, চলিত ভাষায় বললে এসেছেন, তখন আপনি বলতে পারতেন স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যেখানে আমি পাস্ট টেন্সের চিহ্নটা আমি আজকে আবার একটু দেখাবো, কোন বিষয়গুলা, কোন শব্দগুলো, কোন লেটার বা কোন বর্ণগুলো, কোন অক্ষরগুলো থাকলে আমরা মনে করতে পারি যে এটা এই টেন্স। যেমন পাস্ট টেন্সের ভিতরে পাস্ট ইনডেফিনিটে থাকে লাম, লেম, লেন, ল, লেন, এইগুলা থাকবে। হুম। অর্থাৎ আপনি এখানে এসেছিলেন, আপনি তখন গিয়েছিলেন, আমি ভাত খেয়েছিলাম, সে গতকাল একটা মোবাইল কিনেছিল, তাহারা গতকাল কক্সবাজার গিয়েছিল। তাহলে এখানে দেখেন ল রয়েছে না? ল থাকলে কি কখনো পারফেক্ট টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকে? আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়েছে, বাবা বাড়ি এসেছে, এইগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ। আমি টেন্সের ভিতরে কি এখন একটু ঢুকবো? আমি এগুলো আগে একটু বলে নি, তারপর যাচ্ছি। আপনি এখানে এসেছিলেন, আপনি ইংরেজি হচ্ছে ইউ। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্ব হচ্ছে কাম, কি হবে? কাম। তাহলে আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার, ইউ কেম হেয়ার। রাজু ভাই, আপনি বিশেষ করে স্পোকেনটা খুব ভালোভাবে শিখতে চাচ্ছেন, দেখতে পারবেন, এই বিষয়টা একটু দেখেন, সবাই এখানে খেয়াল করবেন। হ্যাঁ। তো এই যে জায়গাটার কথা আমি বলছি, আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার। তো এখানে কেন আমি কেম বললাম? কারণ দেখেন, আমি এই ভার্ব ফর্ম গুলা কিন্তু আমাদের পূর্ব থেকে আমরা মুখস্থ করে এসেছি। কাম মানে আসা, কেম মানে এসেছিল, আবার কেম মানে এসেছে, কাম কেম কাম, গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, ড্র ডিউ ড্রন, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, ড্রাইভ ড্রোভ ড্রিভেন। অর্থাৎ এইগুলা কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ার্ড, ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব খুব ভালোভাবে মুখস্থ করব। কেন করব? কারণ এই জায়গাগুলো যেন আমরা পারি খুব ভালোভাবে। ইউ কাম হেয়ার বললে এর অর্থটা কি দাঁড়ায় বলেন তো? ইউ কাম হেয়ার, তুমি এখানে আসো বা আপনি এখানে আসেন। আর যদি বলি ইউ কেম হেয়ার, তখন কি হলো? তখন আপনি এখানে এসেছিলেন। কি হবে? আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার।
ইউ কেম হেয়ার। করিম বিশ্বস্ত ছিল। দেখেন, প্রত্যেকটা জায়গায় আমরা বাঙালি মানুষ, আমরা কথা বলতে চাইলে কথাগুলা ইংরেজিতে যা বলতে চাচ্ছেন সেইটা দেখবেন আপনার ব্রেনে, আপনার মাথায় আগে বাংলায় চলে আসে। তো বাংলাকে কিভাবে ইংরেজিতে সাজাতে হয়, কিভাবে সাজাতে হয়, বলেন বলেন। হ্যাঁ, হ্যাজ না, এখানে হ্যাজ হবে কেন? অজ। করিম অজ ফেইথফুল। করিম অজ ফেইথফুল, ফেইথফুল মানে বিশ্বস্ত। হুম, তাহলে কি হবে? করিম বিশ্বস্ত ছিল, করিম ওয়াজ ফেইথফুল। তাহলে এই বাক্যটার নেগেটিভ কি হবে বলেন তো? করিম বিশ্বস্ত ছিল না। হ্যাঁ, করিম ওয়াজ নট ফেইথফুল। তাহলে এই বাক্যটা যদি আমাদের কখনো বলার প্রয়োজন হয় তখন আমরা কি বলবো? করিম ওয়াজ নট ফেইথফুল। করিম ওয়াজ নট ফেইথফুল। যদি বলা হয় করিম কি বিশ্বস্ত ছিল, তখন কি হবে? থ্যাংক ইউ নুরি। হ্যাঁ, ফ্রম সিলেট আমাদের একজন পার্টিসিপেন্ট নুরি, শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। এম নুরি, হ্যাঁ, একটু কথা বলতে হবে, এই বাক্যগুলো আমরা সবাই মিলে বলবো। করিম দিয়ে আমরা চারটে বাক্য করলাম। করিম বিশ্বস্ত ছিল, করিম ওয়াজ ফেইথফুল। করিম বিশ্বস্ত ছিল না, করিম ওয়াজ নট ফেইথফুল। করিম কি বিশ্বস্ত ছিল? এখানে কি মনে রাখতে হবে? ওই যে একটা বি ভার্ব রয়েছে না, অ্যাম ইজ আর অজ আর, এই বি ভার্ব যদি কখনো কোনো বাক্যে থাকে তাহলে কিন্তু ওই বাক্যটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। যেমন করিম অজ ফেইথফুল, এখানে একটা বি ভার্ব আছে ওয়াজ, তাহলে এই ওয়াজটাকে যদি প্রথমে নিয়ে আসি একেবারে শুরুতে, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল। ওয়াজ করিম ফেইথফুল। যদি প্রেজেন্ট টেন্সে হয় করিম কি বিশ্বস্ত, তখন কি হবে? ইজ করিম ফেইথফুল। ইজ করিম ফেইথফুল। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে একটা বাক্যকে কিভাবে আমরা বিভিন্ন ভাবে কনভার্ট করব এটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। অর্থাৎ একটা বাক্যকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা আমরা করব। মিনু বুদ্ধিমতী ছিল, কে বলবেন? হ্যাঁ বলেন। ছেলেদের ভিতরে? হ্যাঁ, মিনু বুদ্ধিমতী ছিল। মিনু বুদ্ধিমতী ছিল না, ইন্টেলিজেন্ট। আর মিনু কি বুদ্ধিমতী ছিল? ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট। দেখছেন, তাহলে এই ধরনের কথা আমাদের প্রতিনিয়ত বলা লাগে যে লোকটি কি বুদ্ধিমান ছিল, লোকটি কি বোকা ছিল। হুম, এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? এখানে যেহেতু পাস্ট টেন্স, তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়ে দিলাম মিনু, এম আই এন ইউ, কি লিখলাম? মিনু একজনের নাম, তাই না? এরপর আমাকে একটা ভার্ব আনতে হবে। কেন আনতে হবে? দেখেন কিভাবে বাক্য সাজাতে হয়। এখানে কার পাশে জানি একটু শব্দ হচ্ছে, প্লিজ একটু মিউট করে রাখেন, তাহলে ক্লাসটা খুব সুন্দর হবে, আমরা সবাই মিলে খুব ভালোভাবে উপভোগ করব। এখানে আমরা প্রথমে সাবজেক্ট সাজাতে হয় কিভাবে? বাংলায় তো আমরা পানির মতো কথা বলে নিয়ে যাই, ইংলিশেও পানির মতো কথা বলা যায়। খুবই সহজ সিস্টেম। কি? সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। ভার্ব কি দেবো? মিনু ওয়াজ, ডাব্লিউ এ এস। কেন ওয়াজ দিলাম? এই যে দেখেন এখানে রয়েছে মিনু বুদ্ধিমতী ছিল, এই যে ছিল শব্দটা রয়েছে, এর জন্য আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, আই এন টি ই এল এল আই জি ই এন টি। মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, দেখেছেন? আইএন হবে, ইন্টেলিজেন্ট, সরি। আচ্ছা, তাহলে এখানে এই বাক্যটা আমরা করলাম মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। যদি বলা হয় মিনু হয় বুদ্ধিমতী বা মিনু বুদ্ধিমতী, তখন কিভাবে করবেন? মিনু ইজ, অজের জায়গায় কি ব্যবহার করবেন? মিনু ইজ ইন্টেলিজেন্ট। যদি বলতাম মিনু বুদ্ধিমতী হবে, মিনু বুদ্ধিমতী হবে, তখন কি হবে? হ্যাঁ, না, উইল ইন্টেলিজেন্ট দেওয়া যাবে না, এখানে উইল বি দিতে হবে। হ্যাঁ, উইল বি। এই বি কেন দিব? এই যে হবে, বি মানে হচ্ছে হওয়া। বি মানে কি বলেন তো? হওয়া। দেখেন এটা একটু আমি লিখি, এটা এই জায়গায় আমরা অনেকেই বুঝি না। মিনু উইল বি ইন্টেলিজেন্ট, আই এন টি ই এল এল আই জি ই এন টি। দেখেন, মিনু উইল বি ইন্টেলিজেন্ট। এখন এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে মেইন ভার্ব কোনটা? আমরা মেইন ভার্বটা খুঁজে পেয়েছি বি। কি পেয়েছি বলেন? বি। তো দেখেন, ইট মানে খাওয়া, কিন্তু ইট মানে খাওয়া, কিন্তু আমরা যদি বলি খেয়েছিলাম, তখন ডিরেক্ট ভাবে ইট থেকে এট করা যায়। তো ওই রকমের যেমন ডিরেক্ট পাস্ট ফর্মে নিয়ে যাওয়া যায় একটা ভার্বকে, ফিউচারের ওরকম ডিরেক্ট কোনো ফর্ম হয় না। ফিউচার করতে গেলে কি করতে হয়? মূল ভার্বের পূর্বে শ্যাল উইল দিয়ে ফিউচার করতে হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। যদি বলি আমি ভাত খাবো, তখন আপনাকে কি লিখতে হবে? আই উইল, ডাব্লিউ আই এল এল, আই উইল ই এ টি, আই উইল ইট রাইস, আর আই সি ই। দেখেন কি লিখলাম তাহলে? আই উইল ইট রাইস। এখানে এই ইট নামক যে ভার্বটা, এই ভার্বটাকে কিন্তু ডিরেক্ট
ফিউচারে নেওয়া যায় না। এর আগে একটা উইল যোগ করে খাবো, এই যে খাবে, বে বি ব, এটা হচ্ছে ফিউচারের চিহ্ন। লাম লেম ল, এগুলো হচ্ছে পাস্ট টেন্সের চিহ্ন। আর রস্বই এ ও অন্ত্যেষ্টিয়। কথাগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, মনে রাখবেন। আমরা অনেকেই এখনো টেন্স আইডেন্টিফাই করতে পারি না, তাই না? এটা লজ্জার কোনো বিষয় না, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করা হয়নি তাই। তো দেখেন, ডিরেক্ট ফিউচার ফর্ম হয় না, ফিউচারের আগে শ্যাল উইল যোগ করতে হয়। আই উইল ইট রাইস, আই উইল গো টু স্কুল, আই উইল মেক এ হাউস, হি উইল ক্যাচ ফিশ, হি উইল বাই এ শার্ট, সব হচ্ছে ফিউচার টেন্স। তাহলে দেখছেন, মিনু বুদ্ধিমতী ছিল, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। মিনু বুদ্ধিমতী ছিল না, মিনু ওয়াজ নট ইন্টেলিজেন্ট। মিনু কি বুদ্ধিমতী ছিল? ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট? তাহলে এটা বলেন, তুমি অসুস্থ ছিলে, কোন টেন্স? আগে টেন্স বলতে হবে, পাস্ট ইনডেফিনিট। তাহলে বাক্য করেন, তুমি অসুস্থ ছিলে। ইউ আর সিক, ইউ ওয়াজ ইল। যদি বলা হয়, যদি বলা হয় তুমি অসুস্থ, তখন কি হবে? was it না, আমি কি বললাম, তুমি, তুমি অসুস্থ, এটা তো প্রেজেন্ট টেন্সে হবে। বুঝতে পারেননি? হ্যাঁ, ইউ সিক বললে তো এখানে ভার্ব বাদ পড়ে গেল, ইউ আর সিক। তাহলে দেখছেন, আমার কথাটা ভালোভাবে বুঝতে হবে আগে, যে স্যার কি বলেছিল। তুমি অসুস্থ ছিলে, ইউ ওয়ার সিক। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, কিন্তু যদি বলি তুমি অসুস্থ, তাহলে এখানে ভার্ব কোথায় গেল? এখানে ভার্ব মনে মনে ধরে নিতে হবে, তুমি হও অসুস্থ, তুমি হও অসুস্থ। ইউ আর সিক, কি হবে বলুন? তুমি অসুস্থ, ইউ আর সিক। এই বাক্যগুলো কিন্তু নিজেদেরকে বুঝতে হবে, ভার্বটা নিয়ে আসতে হবে। আর যদি বলি তুমি অসুস্থ নও, ইউ ইউ আর নট সিক। you are not sick? প্রত্যেকটা জায়গায় প্রতিটা মুহূর্তে আপনাকে আগে টেন্সটা উপলব্ধি করতে হবে। টেন্স বুঝতে পারা মানেই হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা শতভাগ আপনি পেরে গেলেন। এক যে ছিল রাজা, কি হবে? এক যে ছিল, হ্যাঁ, দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার ওয়াজ এ কিং। ওই যে বলেছি, বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিল না, আছে, নাই, ছিল, ছিল না, অর্থাৎ কোথাও কোনো জিনিস স্থির ভাবে আছে এমন বুঝালে দেয়ার এর ব্যবহার করতে হবে। এক যে ছিল রাজা, দেয়ার ওয়াজ এ কিং। যদি বলা হয় একদা বা এক যে ছিল রাজা, এটা ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং বলা যায়। একদা বা এক যে ছিল রাজা। তাহলে দেখেন, ফুলগুলো তাজা ছিল, এখন কিন্তু আমরা পাস্ট টেন্স করতেছি। কোন টেন্স করতেছি? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সটা আমাদেরকে মনে রাখতে হবে, পাস্ট টেন্সের চারটা ফর্ম। হ্যাঁ, ফ্রেশ, ইয়েস। তো দেখেন, পাস্ট টেন্সের ভিতরে যে টেন্স গুলো আমরা বেশি এখানে আমাদের প্রয়োজন হচ্ছে পাস্ট টেন্সের ভিতরে, সেটা হচ্ছে কি জানেন? পাস্ট টেন্সের ভিতরে আমাদের যেটা বেশি প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। এখানে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু বেশি লাগছে না। এই যে যে কয়েকটা বাক্য বললাম, হয় ইনডেফিনিট পাস্ট, নয় পাস্ট কন্টিনিউয়াস। ফুলগুলো তাজা ছিল, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। আর যদি বলি ফুলগুলো তাজা ছিল না, The flowers were not fresh. ফ্রেশ। তাহলে এখানে কিভাবে করলাম? ওই যে ওয়াজ ওয়্যার, ওইটা কিন্তু বি ভার্ব থেকে এসেছে। তো বি ভার্ব যদি কোনো বাক্য থাকে, আর ওই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে বি ভার্বের পরে শুধুমাত্র নট যোগ করতে হবে। দ্য ফ্লাওয়ার্স ওয়্যার নট ফ্রেশ, দ্য ফ্লাওয়ার্স ওয়্যার নট ফ্রেশ। দেখেন, একদিনে কিন্তু ভাষাটা শেখা যায় না। এইভাবে কিন্তু প্রত্যেকদিন আপনি এক একটা সিঁড়ি উপরের দিকে চলে যাচ্ছেন, নিজেকে একটু একটু করে আপগ্রেড করছেন। পৃথিবীর যে কোনো বাংলা বাক্যকে বা যে কোনো ইংরেজি বাক্যকে আপনি যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই চারটা আইটেমে মুভ করতে পারেন, যদি ট্রান্সফর্ম করতে পারেন, তাহলে দেখবেন আপনার কথা বলাটা অনেক সহজ হয়ে যাবে। আর ইউ ওকে? তো এভাবে কিন্তু আমাদের এটা প্র্যাকটিস করতে হবে। আমি আজ সকালে এসেছি, কোন টেন্স এটা? আমি আজ সকালে এসেছি। হুম, ইয়েস। তাহলে আপনি ইংলিশটা সঠিক বললেন, বাংলাটা মানে টেন্সটা কি হবে? আমি আজ সকালে এসেছি, প্রেজেন্ট পারফেক্ট। আমি আজ সকালে এসেছি, তাহলে কি হবে? আই হ্যাভ কাম, কেম, কাম। কামের, কামের ভিতরিও কিন্তু কাম, কামের ভিতরি হচ্ছে কাম। এই জন্য আমি বলি, যে যত বেশি পরিমাণে এই ভি3 মুখস্থ করবে, তার কথা বলাটা তত বেশি সহজ হবে। আমরা এমন এমন অনেক ভার্ব যার ভি3 ভি2 এটা জানিই না, তাই না? এই দেখেন, ফ্রিজ, আমাদের প্রত্যেকের বাসায় ফ্রিজ রয়েছে, তাই না? ফ্রিজ মানে কি? খুব ঠান্ডা জিনিস মনে করি। ফ্রিজ মানে জমানো, যার ভিতরে খাবার রাখলে জমাট বেঁধে যায়, ঠান্ডা, ফ্রিজ, FREEZ। আর এর পাস্ট ফর্ম কি? এর ফার্স্ট ফর্ম কিন্তু আমরা অনেকেই জানি না। ফ্রিজের ফার্স্ট ফর্ম ফ্রোজ, দেখেন, ফ্রোজ, FROZE। আমরা খাবারগুলো জমিয়ে রেখেছিলাম বা জমিয়েছিলাম, কি হবে? উই ফ্রোজ দা ফুড।
উই ফ্রোজ দা ফুড। এখন এই যে জমিয়ে রেখেছিলাম বা জমিয়ে ফেলেছিলাম, এই ফ্রোজ, এইটা যদি আমরা না জানি তাহলে কি বাক্যটা করা যাবে? কোনোভাবেই যাবে না। অর্থাৎ ভার্ব ফর্ম গুলো কিন্তু আমাদের প্রথমেই মুখস্থ করতে হবে। তো এই ভার্ব ফর্মের শীট আমি প্রত্যেক দিন দেই। এখানে আমাদের 3টা 4টা শীট রয়েছে। গত ক্লাসেরটা গত ক্লাসে দিয়েছিলাম। আর এই যে শীটটা দেখাচ্ছি এটাও দেখেন অনেকটা নতুন আপনাদের কাছে, এই যে ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। হ্যাঁ, এই দেখেন ফ্রোজেন, অর্থাৎ খাবারগুলো হিমায়িত করা হইয়াছে বা খাবারগুলো জমানো হয়েছে, তখন কি হবে? দ্য ফুড হ্যাজ বিন ফ্রোজেন। দ্য ফুড হ্যাজ বিন ফ্রোজেন, FROZEN, দেখেছেন? এই ফ্রোজেন শব্দটা আমরা কজনে জানতাম বলেন? তো এইভাবে কিন্তু জানতে হবে, ভার্ব ফর্ম গুলো পড়তে হবে। আমি আজ সকালে এসেছি, আই হ্যাভ, এই কাম, কাম, তাহলে এই কামটা কোন জায়গা থেকে আসছে? কামের V2 হচ্ছে কেম, আর V3 হচ্ছে আবার কাম, কাম কেম কাম। ছেলেটা বোকা ছিল, দা বয় ওয়াজ, দা বয় ওয়াজ ফুল অথবা দা বয় ওয়াজ ডাল। আমি একটা ছাতা কিনেছিলাম। আই বট, এ হবে না অ্যান হবে, আই বট অ্যান আমব্রেলা, আই বট অ্যান আমব্রেলা। আমি একটা ছাতা কিনেছিলাম। আমরা সকালে রওনা হলাম, কি হবে? আমরা সকালে রওনা হলাম, অর্থাৎ আমরা সকালে রওনা হয়েছিলাম। পাস্ট ইনডেফিনিটের নিয়মে বলেন তো, রাজু ভাইয়া বলেন এটা কি হবে? আমরা সকালে রওনা হয়েছিলাম বা হলাম। উই, উই উই ওয়ার না, উই স্টার্টেড ইন দ্য মর্নিং, স্টার্ট মানে রওনা হওয়া, ইন দ্য মর্নিং, মর্নিং। আমি নদীতে গোসল করলাম বা করেছিলাম, একই কথা। আই টুক আ বাথ ইন দ্য রিভার, আই টুক আ বাথ ইন দ্য রিভার। পলি 4টি আম কিনেছিল, পলি 4টি আম কিনেছিল। পলি বট ফোর ম্যাঙ্গোজ। তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। সিংহটি খাঁচার ভিতরে ছিল। হ্যাঁ, দা ইন দা বক্স না, ইন দা কেজ। হ্যাঁ, কেজ মানে হচ্ছে খাঁচা। দ্য লায়ন ওয়াজ ইন দা কেজ। যদি বলা হয় সিংহটি খাঁচার ভিতরে আছে বা সিংহটি খাঁচার খাঁচার ভিতরে, দ্য লায়ন ইজ ইন দা কেজ। আর যদি বলি সিংহটি খাঁচার ভিতরে থাকবে, ইন দা কেজ। সিংহটি খাঁচার ভিতরে থাকবে না, শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন। না, আমরা এখানে পারলাম না। দ্য টিচার, দ্য টিচার, টিচার গেভ আস অ্যাডভাইস, গিভ মানে দেওয়া, গেভ আস অ্যাডভাইস, গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল। আমরা সমস্যাটি সমাধান করেছিলাম। উই ওয়ার না, উই সলভড দ্য প্রবলেম, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিটে কখনো অজায়ের হয় না, উই সলভড, SOLVED। প্রেজেন্ট ইনডেফিনিটে কখনো তো এখানে অক্সিলারি ভার্ব আসবে না, জাস্ট সাবজেক্ট প্লাস ভার্বের V2 ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের V2 ফর্ম প্লাস অবজেক্ট। একটু মনে রাখবেন, হ্যাঁ। সাবজেক্ট প্লাস, যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট হোম। সে একটা মোবাইল কিনেছিল, হি বট এ মোবাইল। এখানে কখনো ওয়াজয়ার আনার দরকার নেই। আনবো হচ্ছে কোথায় বলেন তো? আনবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বা যেখানে অক্সিলারি ভার্ব প্রয়োজন সেই জায়গাটা এটা নিয়ে আসবো। তারপর দেখেন আমাদের এই ডে 9 বা এটা 9-এ চলে আসছে। আমরা কোন পর্যন্ত করেছিলাম? ডে 6 আর 7 আপনাদের পড়া থাকবে। ডে 6 এবং 7 এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে রাখবেন, মনে মনে পড়বেন। কেউ আমাকে সাহায্য করতে আসে নাই, তোমরা অসহায় ছিলে না, তুমি সাহসী ছিলে না, তারা দয়ালু ছিল না, তুমি সত্য বলেছিলে, হ্যাঁ, লোকটি ঘুড়ি উড়িয়েছিল, আমি একটা বই কিনেছিলাম। এইগুলো করলে কি হবে? আপনার ব্রেন স্টর্মিং হবে। অর্থাৎ আমরা যে এতদিন না করার কারণে এই যে বিষয়গুলো আপনারা পারেন, কিন্তু অনেক দিন করা হয় না, যার কারণে কিন্তু সেখানে একটু মরিচা পড়ে গিয়েছে। তো এই মরিচাটা, এই জংটা কিন্তু আমরা খুব সুন্দর করে ঘষে আমরা মেজে এটা পরিষ্কার করে উঠিয়ে দিব আমাদের ব্রেন থেকে। এই বাক্যগুলো আপনারা করবেন। জলি দুধ পান করেছিল, আঙ্গুরগুলো টক ছিল, বলেন। বলেন কে বলতে চাচ্ছেন জানুন। ড্রিঙ্কের V2 হবে ড্রাঙ্ক। তো এই বাক্যগুলো কিন্তু আমরা শিখবো, এগুলো আমরা তৈরি করব, নিজেরা প্র্যাকটিস করলে এই জায়গাটা বেশি ভালো হবে।
তো দেখেন, আমি আজকে আপনাদের এই বিষয়টা একটু দেখাতে চাচ্ছিলাম, অনেকদিন থেকে শুধু বলছিলাম আমরা কথা বলতে গেলে আমাদের কিন্তু কথাটা কিভাবে বলছি, কথার ভিতরে যে ক্লজটা ব্যবহার করা হয়, একটা বাক্যের ভিতরে যে বাক্য অংশ থাকে, বড় একটা বাক্যের ভিতরে দুইটা তিনটা খণ্ডিত বাক্য অংশ থাকে বড় বাক্যের ভিতরে, এটাকে বলা হয় ক্লজ। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্য অংশ। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্য অংশ, অর্থাৎ বাক্যের যে অংশ, এটাকে ক্লজ বলা হয়। ক্লজ বলতে সাধারণত একগুচ্ছ ওয়ার্ড বা শব্দকে বোঝায় যেখানে কমপক্ষে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকে, সমাপিকা ক্রিয়া থাকে। ফাইনিট ভার্বের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। তবে আধুনিক ইংরেজিতে একটি শব্দ দিয়েও ক্লজ হতে পারে। আধুনিক ইংরেজিতে একটি শব্দ দিয়েও আমরা দেখতে পাই ক্লজ হতে পারে। সেটা কিভাবে হয় আমরা একটু দেখি। গো, ডু, স্লিপ। গো মানে কি? যাও। ডু মানে করো। স্লিপ মানে ঘুম পড়ো। এগুলাও কিন্তু একটা মাত্র ওয়ার্ড বা শব্দ, এটাও কিন্তু একটা ক্লজ। যেমন যে ভার্ব দেখে বা যার দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। কি বললাম? আই ইট রাইস। এখানে আপনি কি দেখে বুঝলেন বাক্যটা প্রেজেন্ট টেন্স? ওই যে ওখানে ইট রয়েছে। কি রয়েছে বলেন? ইট। তো এখানেও কিন্তু বলা হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। সুতরাং উপরের সংজ্ঞা থেকে আমরা একটি ক্লজের তিনটি বৈশিষ্ট্য পাই। কয়টা বৈশিষ্ট্য? তিনটি। ক্লজ হতে গেলে এই তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে। সেই ক্যারেক্টারিস্টিক তিনটা দেখেন। একগুচ্ছ ওয়ার্ড থাকবে ক্লজের ভিতরে, একগুচ্ছ ওয়ার্ড থাকবে, একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। একগুচ্ছ ওয়ার্ড বা শব্দ থাকবে, একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। হি টেক্স টি। হ্যাঁ, ইয়েস। হি টেক্স টি অর্থ হচ্ছে সে চা খায়। সে কি খায়? চা খায়। এখানে টেক হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই না? একটা সাবজেক্ট রয়েছে কর্তা হি, আর একগুচ্ছ শব্দ রয়েছে হি টেক্স টি। তিনটা মিলে এখানে একগুচ্ছ শব্দ রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে একটা ক্লজের তিনটা বৈশিষ্ট্য থাকে। একগুচ্ছ শব্দ থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে রাজু ভাইয়া? থ্যাংক ইউ। এরকম করে পার্ট পার্ট করে বুঝাই যাব, ক্লজটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, ক্লজটা গ্রামার ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে ক্লজটা না জানলে আমরা পারবো না, কোনো ক্রমেই শেখা যাবে না। এই জন্য দেখেন উপরের বাক্যটিতে ক্লজ হওয়ার জন্য যে তিনটি বৈশিষ্ট্য প্রয়োজন তার তিনটিই রয়েছে। একগুচ্ছ ওয়ার্ড হি টেক্স, এই যে হি টেক্স টি, হ্যাঁ, তাহলে তিনটা মিলে এখানে একগুচ্ছ ওয়ার্ড বলতে পারি। সাবজেক্ট রয়েছে হি, আর একটি ফাইনাইট ভার্ব রয়েছে টেক। আর এখানে যেহেতু থার্ড পার্সন এই জন্য টেক্স হয়েছে। দ্য লিটিল বয় came to me yesterday. The little boy came to me yesterday. ছোট ছেলেটি গতকাল আমার কাছে এসেছিল। উপরের বাক্যটিতে ক্লজ হওয়ার জন্য যে তিনটি বৈশিষ্ট্য প্রয়োজন তার তিনটিই রয়েছে। এখানে একগুচ্ছ ওয়ার্ড দ্য লিটিল বয় কেম টু মি ইয়েস্টারডে, টোটাল সবগুলা মিলে একগুচ্ছ ওয়ার্ড হলো। একটি ফাইনাইট ভার্ব রয়েছে কেম, কারণ কেম ভার্বটি দেখে এটা চেনা যায় কোন টেন্স? পাস্ট টেন্স। কেম ভার্বটি দেখে চেনা যায় কোন টেন্স? পাস্ট টেন্স। তারপর আমরা একটু দেখতে পাচ্ছি, যেমন যেমন এখানে বলা হচ্ছে যে তিনটা বৈশিষ্ট্য এই বাক্যে রয়েছে। এবার আরো কিছু কথা আমরা জানবো, সেটা হচ্ছে সে আমাকে গত রাতে ফোন করেছিল। আজ যদি সে আমাকে ফোন করে, রোজ একটি, রোজ একজনের নাম, বা রাজু একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে। এখানে আমরা তিনটা বাক্য দেখতে পাচ্ছি। শি ফোনড মি লাস্ট নাইট, সে গত রাতে আমাকে ফোন করেছিল। ইফ শি ফোনস মি টুডে, যদি সে আমাকে আজ ফোন করে। রাজু ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস। উপরের তিনটি সেন্টেন্স গুলো একটা ক্লজ, কারণ সেখানে একগুচ্ছ ওয়ার্ড ও একটি সাবজেক্ট ও ফাইনিট ভার্ব রয়েছে। আমরা এই সেন্টেন্সটা খুব ভালোভাবে মনে রাখবো। কোনো বাক্য একটা ক্লজ কিনা এই তিনটা জিনিস থাকলে মনে করব এটা একটা ক্লজ। একগুচ্ছ ওয়ার্ড থাকবে, একটি সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে কিন্তু সেইটা ক্লজ হবে। সেইটা আমরা একটা ক্লজ মনে করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্লজ হচ্ছে তিন প্রকার। ক্লজ হচ্ছে তিন প্রকার। একটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজকে আবার মেইন ক্লজও বলা হয়। কলেজে প্রিন্সিপাল থাকে না, দেখবেন উনি কলেজের প্রধান, এই জন্য প্রিন্সিপাল ক্লজকে মেইন ক্লজ বলা হয়। এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। বাক্যে যে দুইটা ক্লজ যদি থাকে, তো এই প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা আলাদা করে বসলেও এর মতো চলাফেরা করতে পারে, এর মতো করে অর্থ প্রকাশ করতে পারে।
সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ একই জিনিস। সাবঅর্ডিনেট মানে হচ্ছে কারো উপরে নির্ভর করা, অধীন। স্কুলে যেমন শিক্ষক থাকে, প্রধান শিক্ষক, আর থাকে হচ্ছে সাবঅর্ডিনেট টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এই অ্যাসিস্ট্যান্ট টিচাররা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে চলে। প্রধান শিক্ষক যদি বলে যে আপনাকে ওই ক্লাস নিতে যেতে হবে, আপনি এখন বসে আছেন, ওই ক্লাসটা ফাঁকা, ওখানে টিচার নাই, ওখানে যেতে হবে, তাহলে প্রধান শিক্ষকের কথা শুনতে হয় এই সাবঅর্ডিনেট টিচারদের। তাহলে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, আর তার অধীনে থাকে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা আমরা একটু দেখবো, কোঅর্ডিনেট ক্লজ। এরপর দেখবো হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ মানে অধীন বাক্য, ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ। তো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে নাউন ক্লজ, একটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটাকে অ্যাডভার্ব ক্লজ। তো এইগুলো আমরা একটু পরে দেখবো, আগে আমরা এই তিনটা একটু ভালোভাবে দেখে নিব, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এন্ড কোঅর্ডিনেট ক্লজ। তো দেখেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, এই প্রথমে যেটা, এটা আমরা একটু দেখি, খুব সহজ একটা ব্যাপার। যে ক্লজ, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তাকে স্বাধীন বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বলে। কি বললাম? যে ক্লজ অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে ক্লজ, কোন ক্লজ বলে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্যাংশ। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অন্য কথায় এই ক্লজকে এ হস্ট ইন অনসেলফ বলা হয়। এটা একটা ফ্রেজ দেখেন, আ হস্ট ইন অনসেলফ, এর অর্থ হচ্ছে একাই একশো। আ হস্ট ইন অনসেলফ, এটার অর্থ হচ্ছে একাই একশো, মনে রাখবেন। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ, এ কিন্তু একাই একশো, এ অন্য কারো ধার ধারে না। যেমন দেখবো, অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে অসুস্থ সেহেতু সে এখানে উপস্থিত নেই। যেহেতু সে অসুস্থ সেহেতু সে এখানে উপস্থিত নেই। অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে অসুস্থ, হি ইজ নট প্রেজেন্ট হেয়ার। এটা দেখেন আইসি, আইসি মানে কি জানেন? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, এই বাক্যটা কিন্তু এর নিজে নিজেই অর্থ প্রকাশ করে, এর কিন্তু অন্য কারো সাহায্য নেওয়া লাগে না। হি ইজ নট প্রেজেন্ট, সে উপস্থিত নয়, হেয়ার এখানে, সে এখানে উপস্থিত নয়, এইটা বললে এর আগে পরে আর কোনো কিছু দিলেও চলে, না দিলেও চলে। হি ইজ নট প্রেজেন্ট হেয়ার। কিন্তু যদি বলি অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে অসুস্থ, দেখেন এই বাক্যটা বলার পরে আরো কিছু শোনার জন্য মনে একটা আকাঙ্ক্ষা থেকে যায়। যেহেতু সে অসুস্থ সেহেতু সে কি এখানে আসেনি, সেহেতু সে বাড়িতে রয়েছে, সেহেতু সে শুয়ে রয়েছে, সেহেতু সে ডাক্তারের কাছে গিয়েছে। অ্যাজ হি ইজ সিক, এটা হচ্ছে ডিসি। ডিসি শব্দের অর্থ কি? ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজটা আজকের ক্লাস থেকে খুব ভালোভাবে শিখে যান, পরবর্তীতে আর কখনো যেন সমস্যা না হয়। তো অ্যাজ হি ইজ সিক, এটা হচ্ছে ডিসি, ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ইজ প্রেজেন্ট হেয়ার, সে এখানে উপস্থিত, এটা হচ্ছে আইসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মনে রাখবো আমরা। হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, এই বাক্য পরিপূর্ণ করার, অর্থ প্রকাশ করতে কারো অর্থাৎ অ্যাজ হি ইজ সিক এর সাহায্য নিতে হয়নি, তাই হি ইজ নট প্রেজেন্ট হেয়ার এই বাক্য অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যদিকে অ্যাজ হি ইজ সিক এই অংশটুকুর অর্থ পরিপূর্ণ না, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিতে হচ্ছে, তাই অ্যাজ হি ইজ সিক এখানে ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ। এখানে ডিপেন্ডেন্ট বা কোন ক্লজ হবে? অধীন ক্লজ। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল বা মেইন ক্লজ, এইটার তিনটা নাম। আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এইটার দুইটা নাম। আর কোঅর্ডিনেট ক্লজের আলাদা কোনো নাম নেই। তাহলে দেখেন এখানে আমরা বুঝলাম যে একটা বাক্যের ভিতরে দুইটা ক্লজ যদি থাকে তাহলে আমরা বের করতে পারবো কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সে স্বাধীনভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। কিন্তু যেটা ডিসি অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ, এইটা ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করে চলে। ছোট ছোট ছেলে মেয়েরা মা বাবার উপর নির্ভরশীল থাকে, তারা যতদিন না আয়ক্ষম হয়, তাই না? তো এখানেও কিন্তু ঠিক তাই, এই যে ডিসি ক্লজ এইটা এই আইসি ক্লজের উপরে সর্বদা নির্ভর করে চলে। উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ হুইচ ওয়াজ অ্যামাজিং, আমরা খেলাটা উপভোগ করেছিলাম যেটা ছিল চমকপ্রদ। তাহলে দেখেন, উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ, আমরা ম্যাচটা উপভোগ করেছিলাম, একটি পরিপূর্ণ বাক্য।
এটা একটা পরিপূর্ণ বাক্য। এটা বললে এর আগে বা পরে অন্য কিছু থাকুক বা না থাকুক, এ কিন্তু বেরিয়ে গিয়ে আলাদা জায়গায় বসত করতে পারবে, এর অন্য কারো প্রয়োজন হবে না। কিন্তু এর অর্থ সহযোগিতা নিতে হয় না, তাই এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ। অন্যদিকে হুইচ ওয়াজ অ্যামাজিং, দেখেন শুধু যদি এইটুক বলি যেটা স্যার, ছিল চমকপ্রদ, বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। বুঝিনি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার, উই এনজয় দ্য ফুটবল ম্যাচ হুইচ ওয়াজ অ্যামেজিং। এই যে স্যার হুইচ ওয়াজ বা আহ, এরকম যেগুলো যেগুলো ইউজ হয় এখানে, এটা কিভাবে ইউজ হবে স্যার? আমি একটু বুঝিনি স্যার। হ্যাঁ, দেখেন কিভাবে ইউজ হয়, তাই না? দা উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ, আমরা ম্যাচটা উপভোগ করেছিলাম। হুইস, এখানে হুইস শব্দের অর্থ হচ্ছে যেটি। হুইস মানে হচ্ছে কোনটি না, হুইস মানে এখানে যেইটি। এই হুইস কিন্তু দুই ভাবে ব্যবহৃত হয়। হু, হুইস, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ। এই যে ডাব্লিউ এইচ যে শব্দগুলা, এটা আমি যখন আপনাকে প্রোনাউন পড়াবো তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। অর্থাৎ এই ডাব্লিউ এইচ শব্দগুলা যখন কোনো বাক্যের শুরুতে বসে তখন সেইটা হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, আপনার নাম কি। এইটা হটটা বাক্যের একেবারে শুরুতে বসেছে, এই জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যখন হটটা মাঝে বসবে, দুইটা বাক্যের ভিতরে সংযোগ ঘটাবে, তখন এটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। যেমন আই নো হোয়াট হি সেস, বা হোয়াট হি সেইড, আমি জানি সে কি বলেছিল। বা আই নো দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে, দেখেন হু মানে কিন্তু সাধারণভাবে কি হয়, হু মানে কে। যেমন হু আর ইউ, আপনাকে আমি চিনি না, আপনি আমার সামনে আসলেন, আমি বললাম হু আর ইউ, এই হু মানে হচ্ছে কে, আপনি কে বা তুমি কে। কিন্তু হুটা যখন দুইটা বাক্যের মাঝখানে বসালাম, আই নো দা ম্যান, আমি লোকটাকে চিনি, হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। হু মানে কিন্তু এখানে যে, হু মানে কি হলো এখানে যে, অর্থাৎ দুইটা বাক্যের ভিতরে রিলেশন ঘটিয়ে দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এখানেও কিন্তু ঠিক তদ্রূপ ভূমিকা অভিনয় করেছে। উই এনজয়েড দ্য ম্যাচ, আমরা ম্যাচটা উপভোগ করেছিলাম। হুইচ, যেটি, অজ অ্যামাজিং, এইটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। যেটা ছিল অ্যামাজিং, বিস্ময়কর। এইখানে আবার অনেকে প্রশ্ন করতে পারে, স্যার পাস্ট ইনডেফিনিট টেন্সে তো অজ আর বসে না, কেবল আপনি বললেন, তাহলে এখানে কেন বসলো? কিন্তু এখানে বসবে, কেন বসবে? যেমন যদি বলি আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, এখানে যদি প্রশ্ন করেন স্যার এখানে ওয়াজয়ার তো বলেছেন পাস্ট ইনডেফিনিটে বসে না, কিন্তু এখানে বসলো কেন? এখানে বসেছে এই ওয়াজয়ার ডিরেক্ট ভার্ব হিসাবে বসে গেছে, এখানে কিন্তু এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেনি। আমি একজন শিক্ষক ছিলাম, তাহলে ওয়াজ মানে কি, অ্যাম মানে হই বা আসি, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। এই জন্য পাস্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু সর্বদা ভার্বের পাস্ট ফর্ম বসে, এখানে ওয়াজ কিন্তু কোনো অক্সিলারি ভার্বের ভূমিকায় বসেনি। এই জন্য এটা হচ্ছে এখানে মেইন ভার্ব। হুইচ অজ অ্যামাজিং, আমরা ফুটবল খেলাটি উপভোগ করেছিলাম যেটা ছিল চমকপ্রদ। তো হুইচ অজ অ্যামাজিং, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হুম, না এখানে হুইচ মানে হচ্ছে যেইটি, হুইচ মানে আসসালামু এখানে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? স্যার, হুম। অ্যামাজিং কি এটা জিরান হিসাবে পড়ছে না নাউন হিসাবে? না, এটা অ্যামাজিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ঘটেছে, যেটা ছিল চমকপ্রদ, হুইচ ওয়াজ অ্যামাজিং। অর্থাৎ আমরা খেলাটা উপভোগ করেছিলাম যেটা ছিল চমকপ্রদ। এখানে জিরান্ড না, কিন্তু জিরান্ড এমন হতে পারে যেমন উই ক্যান নট লিভ উইদাউট ইটিং, আমরা খাওয়া ছাড়া বাঁচতে পারি না। বা বাই ইটিং রাইস, বাই প্লাস জিরান্ড, দেখেন বাই ইটিং রাইস উই গেট এনার্জি, অর্থাৎ ভাত খাওয়ার মাধ্যমে, ভাত খাওয়ার দ্বারা আমরা শক্তি পাই। আমরা কি পাই? শক্তি পাই। এখানে কিন্তু এটা জিরান্ড হয়েছে। এই জিরান্ডের ব্যাপারটা আবার ওদিকে গেলে এইদিকে আমি থাকতে পারবো না, প্লিজ। তো এখানে বলছে দুইটা ক্লজ বাক্য অংশ রয়েছে, উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ এই একটা, আর হুইচ ওয়াজ অ্যামাজিং এই একটা। তো হুইচ ওয়াজ অ্যামাজিং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এই বাক্যের উপরে ডিপেন্ড করে আছে। উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ, উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ, আমরা ফুটবল ম্যাচটা উপভোগ করেছিলাম। কি করেছিলাম? উপভোগ করেছিলাম। এইটা বললে আর কোনো কিছু শোনার ইচ্ছা নাও থাকতে পারে, অর্থাৎ এটা স্বাধীন একটা ক্লজ। এখানে উই এনজয়েড দ্য ম্যাচ, এটি একটি পরিপূর্ণ বাক্য, এর অর্থ প্রকাশ করতে অন্য কারো সাহায্য নিতে হয়নি, তাই এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজকে। অন্যদিকে হুইচ ওয়াজ অ্যামাজিং যা ছিল চমকপ্রদ, এই অংশটি একটি অপূর্ণ বাক্য, এর অর্থ কোনো পরিপূর্ণতা পায় না। হুম।
এটা হোয়ার। এটা সিচুয়েশনের উপর, সিচুয়েশন বলে দিবে। হোয়েন ব্যবহার করবেন যখন সময় বুঝাবে, হোয়ার ব্যবহার করবেন যখন কোনো জায়গা বা প্লেস বুঝাবে, হুইজ ব্যবহার করবেন যখন কোনো বস্তু বুঝাবে, এই যে একটা খেলা, একটা বস্তু বা একটা বিষয় বুঝাচ্ছে। উই এনজয়েড দ্য ম্যাচ, হুইচ ওয়াজ অ্যামাজিং, এখানে যদি আপনি হোয়েন দেন তাহলে তো হবে না। আমরা স্কুলে গিয়েছিলাম যখন বৃষ্টি পড়ছিল। এই যে দেখেন, যখন বৃষ্টি পড়ছিল, এখানে আপনাকে হোয়েন ব্যবহার করতে হবে। তো যাই হোক, দেখেন এখানে আমরা কি বললাম, এখানে একটা হচ্ছে ডিসি অর্থাৎ ডিরেক্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে আইসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখন আমরা এটা আরো একটু ভালো বিশদভাবে দেখব। ডিপেন্ডেন্ট বা অধীন বাক্য, ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজটা একটু ভালো করে দেখব। যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজেই সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, তাকে অধীন বাক্য, অধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। অর্থাৎ অন্যের সাহায্য নেওয়া লাগবে। একজন ক্লাস 1 বা 2 তে পড়ুয়া বাচ্চা, সে কি বাবা মার টাকা ছাড়া একটা দিনও চলতে পারে? স্কুলে যেতে গেলে বাসার টিফিন নিয়ে যেতে হয়, তাকে রিক্সা ভাড়া দিতে হয়, তার বই কিনতে হয়। সে কিন্তু পরিবারের পিতামাতার উপরে নির্ভরশীল। এখানেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ওই ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর ছাড়া চলতে পারে না। অর্থাৎ নিজে খেতে পারে না, অন্য কেউ না খাওয়ালে তাকে না খেয়ে থাকতে হয়, এমন একটা বিষয় বোঝাচ্ছে এই ডিপেন্ডেন্ট ক্লজ। পরাধীন বাক্য, হ্যাঁ। আমরা যখন পরাধীন ছিলাম তখন আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট পতাকা ছিল না, আমাদের সার্বভৌমত্ব ছিল না, আমাদের জনসংখ্যার সরকার কিছুই ছিল না। যখন আমরা স্বাধীনতা পেলাম তখন আমরা সবকিছু পেলাম। এইটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। পূর্বের 3টি উদাহরণের মাধ্যমে আমরা শিখে ফেলেছি যে কোনটা স্বাধীন আর কোনটা পরাধীন। খুব প্রথম থেকে যারা ক্লাসটা দেখছেন, এই জায়গাটাতে রয়েছে যে কি কি থাকে আর কি কি থাকে না, তাই না? একগুচ্ছ ওয়ার্ড থাকবে, একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে, ব্যাস। এটা থাকলেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ, তাই না? এখন আমরা দেখব যে এখানে বলা হচ্ছে ক্লজ চিনতে গেলে লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার্স গুলো মুখস্থ করতে হবে। তো লিঙ্কার্স এর একটা আলাদা বড় চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ভিতরে কি কি আছে আমরা একটু ছোট্ট করে দেখে আসি। লিঙ্কার্স মানে হচ্ছে যারা লিঙ্ক ঘটায়, হুম, একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের সংযোগ ঘটায়। পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা সংযোগ স্থাপিত হয়েছে, তাই নয় কি? তাহলে এখানে যেমন অ্যাজ, সিন্স, বিকজ যেহেতু বা কারণ, যদিও, দো বা অলদো, সো দ্যাট যাহাতে, লেটস যাতে, ইফ যদি, আনলেস যদি না, দ্যাট, তারপরে ডাব্লিউ ইজ অড অর্থাৎ হু, হুইজ, হট, দ্যাট। এই দেখেন রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব, এইগুলা কিন্তু থাকবে, এইগুলার মাধ্যমে সংযুক্ত করতে হবে। যে ক্লজের পূর্বে, যে ক্লজের পূর্বে লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড থাকে, সেই ক্লজটি সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা বলা হচ্ছে, সেই ক্লজটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। আবার লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ডটি সরিয়ে ফেললে ডিপেন্ডেন্ট ক্লজটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়। কেমন, আমরা তার একটু উদাহরণগুলো দেখব। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়। হুম ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন বাক্য বা সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে আমরা দেখব, দেখেন। এই ক্লজের পূর্বে রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, হট, হুম, রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এবং অ্যাডভার্বিয়াল কনজাংশন while, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, ফিল, আনটিল ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। যেমন দেখেন, আই নো আমি জানি, হোয়েন হি কামস, এই দেখেন হোয়েন হি কামস, এই হোয়েনটা এখানে কি বলেন তো? এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ প্রোনাউন। এটা কিন্তু এখানে, হ্যাঁ, লিঙ্কার্স, ইয়েস, এগুলোকে লিঙ্কার্সও বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এরা কিন্তু এই যে দুইটা বাক্য আই নো আর হি কামস, এই দুইটা ক্লজকে সংযুক্ত, হ্যাঁ, মাঝখানে লিঙ্ক দিচ্ছে। আমরা বলি না যে ওই ব্যক্তির সঙ্গে ইদানিং আমার লিঙ্ক খুব খারাপ, মানে সম্পর্ক খারাপ। তো দুইটা বাক্যকে লিঙ্ক করে দিচ্ছে, সংযুক্ত করে দিচ্ছে, এই জন্য এগুলোকে লিঙ্কার্স বলা হচ্ছে। হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, যেখানে জীবন সেখানেই প্রত্যাশা। এখানে হোয়াইল কিন্তু লিঙ্কার্স হিসেবে কাজ করেছে। আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। এই হোয়ার মানে হচ্ছে যেথায় না, হোয়ার মানে কোথায়, আমি জানি সে কোথায় বাস করে। তো এরপর আমরা আরেকটা ক্লজ দেখবো, কোঅর্ডিনেট ক্লজ। দেখেন এটাও খুব ভালো, কোঅর্ডিনেট করে, সমন্বয় সাধন করে। যে সেন্টেন্সে সাধারণত দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাধ্যমে, কি বললাম, যে সেন্টেন্সে সাধারণত দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ দুইটা স্বাধীন বাক্য, এর মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন
খুব সহজে বুঝবো আমরা যে সেন্টেন্সে সাধারণত দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দুইটাই স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, এর মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর, নট, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ, এলস, বোথ ইত্যাদি থেকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তাকে কি বলে? কোঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে সমন্বয়কারী, সমন্বয় ঘটায়, সম্পর্ক ঘটায় কিসের ভিতরে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভিতরে এই শব্দগুলো বসে সমন্বয় ঘটিয়ে দেয়। এই জন্য এই শব্দগুলো থাকলে সেই ক্লজকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন কমিটি, বিভিন্ন সমিতির কোঅর্ডিনেটর থাকে, অর্থাৎ এরা বিভিন্ন গ্রুপের ভিতরে কোনো ঝামেলা গন্ডগোল হলে কোঅর্ডিনেট করে, সমন্বয় সাধন করে, সেইটাকে মিটিয়ে ফেলে। ভারত পাকিস্তান যুদ্ধের ভিতরে ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে আমি দুই দেশের যুদ্ধ বন্ধের জন্য আপনাদেরকে নিয়ে একটু বসতে চাই, তাই না? উনি কিন্তু কোঅর্ডিনেটর হয়ে গেল। তো এখানে বলা হচ্ছে যে কোঅর্ডিনেটিং ক্লজ, দ্য স্টুডেন্টস স্টাডিড আ লট বাট ফেইলড ইন দ্য লাস্ট স্টেপ। দেখেন কত সুন্দর একটা বাক্য, কোঅর্ডিনেট ক্লজ। এই বাক্যটাকে বলা হচ্ছে এটা কোঅর্ডিনেট ক্লজের একটা বাক্য। কেন বলা হচ্ছে? হোয়াই ইজ দ্য রিজন? দেখেন বলা হচ্ছে দ্য স্টুডেন্ট স্টাডিড, ছাত্রটি খুব পড়াশোনা করেছিল, এ লট, এ লট মানে প্রচুর, ছেলেটি প্রচুর পড়াশোনা করেছিল। দেখেন আমরা কিভাবে চিনবো এই ক্লজটা কি ক্লজ? সেইভাবে ছেলেটি প্রচুর পড়াশোনা করেছিল, বাট কিন্তু ফেইলড ইন দ্য লাস্ট স্টেপ, একেবারে শেষ স্টেপে গিয়ে সে ফেল করেছিল। তাহলে এখানে কি? না, এখানে ভার্ব টার্ব দরকার নেই, এখানে যে বাট, এই বাটটা একটু দেখি। হুম, ইয়েস, এই বাটটা কি করলো? দুইটাই কিন্তু স্বাধীন বাক্য। এখানে দ্য স্টুডেন্ট স্টাডিড আ লট আর ফেইলড ইন দ্য লাস্ট স্টেপ, এখানে কিন্তু একটা হি রয়েছে, হি ফেইলড, তো হিটা দেওয়া লাগে না, কারণ যেহেতু প্রথমে দ্য স্টুডেন্ট রয়েছে, এখানে কমন নেওয়া হয়েছে, এখানে কিন্তু সাবজেক্ট আর বসানো লাগে না। তো দ্য স্টুডেন্ট ফেইলড, দ্য স্টুডেন্ট স্টাডিড এ লট এন্ড বাট হি ফেইলড ইন দ্য লাস্ট স্টেপ, হি না বলে ফেইলড ইন দ্য লাস্ট স্টেপ। এখানে দুইটা বাক্যকে সংযুক্ত করেছে। দুইটা বাক্যকে কে সংযুক্ত করেছে? দুইটা দুইটা বাক্যকে সংযুক্ত করেছে হচ্ছে বাট দ্বারা। কি দ্বারা বলেন তো? বাট দ্বারা। তাহলে এই যে সংযুক্ত করছে, এই সংযুক্তটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই দুইটা বাক্যের ভিতরে সমন্বয় সাধন করছে। কি করছে বলেন? সমন্বয় সাধন করছে। সামনে এগিয়ে চলো অথবা নতুন সমস্যার সম্মুখীন হবে, সামনে এগিয়ে চলো অথবা নতুন সমস্যার সম্মুখীন হবে। তাহলে এই যে বাক্যগুলো আমি বললাম, সামনে এগিয়ে চলো, নতুবা, দেখেন এই যে অর, অর, এন্ড, বাট, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এইগুলা যদি কোনো ক্লজের মধ্যে থাকে আমরা বলবো সেইগুলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। দেখেন উপরের ব্যাখ্যা তিনটিতে বাট, অর, এন্ড, শেষের বাক্যটায় এন্ড রয়েছে। শি ইজ স্টাডিয়াস, স্টাডিয়াস মানে পড়ুয়া, এন্ড সিনসিয়ার, সে পড়ুয়া এবং আন্তরিক, সে পড়ুয়া এবং আন্তরিক। এই যে বাট, অর, এন্ড, দুই পাশে এই মেইন ক্লজকে যুক্ত করেছে। দেখেন শি ইজ স্টুডিয়াস, সে পড়ুয়া, এন্ড সিনসিয়ার, এটাও কিন্তু এখানে একটা ক্লজ, সিনসিয়ার দিয়ে। তাহলে এই যে দুইটা বাক্যকে সংযুক্ত করছে এন্ড দ্বারা, আর এই এন্ডটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা বাক্য যদি যুক্ত হয় তাহলে সেই ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলে। ইজ দেয়ার এনি প্রবলেম? সবাই কথা বলবেন প্লিজ। এই অ্যাডভান্স লেভেলের গ্রামার গুলা আমরা অনেকে করতে চাই না, পড়তে চাই না, কিন্তু এগুলা না করলে ল্যাঙ্গুয়েজটার কোর, শিকড়ের জায়গাটা আপনারা বুঝতে পারবেন না কখনো। শুধু আমি ট্রান্সলেশন শিখালাম, শুধু কিছু এই যে রুল শিখালাম, আসলে ওইটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ঠিকই, কিন্তু আপনি যদি শিকড়টা না জানেন আপনার ওই জ্ঞানটা কিন্তু একটু নড়বড়ে টাইপের হয়ে যাবে। রাজু ভাইয়া বুঝতে পারছেন? তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। অনেকে এগুলা কঠিন বিষয় পড়াতে চায় না, জানাতে চায় না, কিন্তু এগুলো জানতে হবে। এগুলো না জানলে আপনি কখনোই ল্যাঙ্গুয়েজটার গভীরে প্রবেশ করতে পারবেন না। ওই যে ট্রান্সলেশন শিখাচ্ছে, আপনি কথা বলা শিখবেন ঠিক আছে, কিন্তু এইটা না জানলে কেন হচ্ছে ওই বিষয়টা এটা আপনি জানতে পারবেন না। একটা বিষয় আমরা মনে করেন আমরা মোটরসাইকেল চড়ি, একটা বাইক, কিন্তু এর ইঞ্জিনিয়ারিং যে সাইড গুলা কিভাবে তৈরি হয়েছে, আমরা দুই চাকায় হাওয়া দেয় কতটুকু পরিমাণে দিব, কি পরিমাণে দিব, এটা তো আমাকে ম্যানুয়াল বুক থেকে বা আমাকে শিখতে হবে, জানতে হবে। আমি যদি হাওয়া বেশি দেই চাকা ফেটে যাবে, কম দেই গাড়িতে সমস্যা হবে।
তাহলে এইভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজটা একেবারে কোর থেকে শিখতে হবে। এইভাবে দেখেন এখানে আরো রয়েছে যে সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার, ওই যে উপরে এক জায়গায় বলেছিলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই 3টা বিষয় আমি আজকে একটু নাইবা দেখাই। এখন আমাদের সময় হয়ে যাচ্ছে, এখন প্রেজেন্টেশন নিব, আমি গত ক্লাস থেকে একটু পড়া নিব। আর তার আগে আপনাদের যে বিষয়টা দিচ্ছি, এইগুলা প্রত্যেকদিন 20টা করে বা 25টা করে অবসর সময় মাত্র 10-15 মিনিট সময় দিবেন, মুখস্থ হয়ে যাবে। দেখেন কাট শব্দের অর্থ কাটা, কাট কাট কাট। ডিল শব্দের অর্থ চুক্তি করা, ডেল্ট ডেল্ট। ডিগ মানে খনন করা, ডিগ ডাগ ডাগ। ডু মানে করা, ডু ডিড ডান। পড়াতে এখান থেকে যে ABCD বা এগুলো থ্যাংক ইউ, আমি এটা পড়া একটা দিয়ে দিচ্ছি। ক্লাসে আজকের যে শীটটা দিব, দেখেন এটা তো অনেক বড় শীট, বড় না, এই যে শীটটা দিচ্ছি, এই শীট থেকে এখন আমি এখানে গুণে দিতে পারবো না, এখানে সম্ভবত 100টা রয়েছে। তো এর ভিতরে আপনারা 30টা পড়ে রাখবেন। এই 25টা না 30টা নেন, 30টা নিলে ভালো হবে, একটা ইয়ে হবে, একটা লাইন মতো হবে। 30টা পড়া থাকলো, 30টা যদি কেউ, আচ্ছা তাহলে 25টা করে নেন। হ্যাঁ, সবার জন্য এটাকে একটু লিখে রাখেন, নোট করে রাখেন, স্যার 25টা পড়া দিয়েছে। যেমন ড্রাইভ শব্দের অর্থ, দেখেন এইখানে যে ভার্ব ফর্ম গুলো দিয়েছি, আমি কিন্তু অযথা কোনো ভার্ব ফর্ম দেয়নি, যেগুলো আমাদের কথা বলতে প্রয়োজন হয় প্রতিনিয়ত, জাস্ট সেইগুলোই দিয়েছি। যেমন একটা বাক্য দেখেন, একটা ওয়ার্ড ড্রিম মানে স্বপ্ন দেখা, একটা ভার্ব, কিন্তু স্বপ্ন দেখেছিলাম বা স্বপ্ন দেখেছিল, এর ইংলিশটা হবে ড্রিমড, DREAMT, ড্রিমড। দেখেছেন? তাহলে এই ড্রিম শব্দের অর্থ স্বপ্ন দেখা। যদি বলা হয় আমি একটা স্বপ্ন দেখি, আই ড্রিম এ ড্রিম, আমি একটা স্বপ্ন দেখেছিলাম বা আমি একটা ভালো স্বপ্ন স্বপ্ন দেখেছিলাম, আই ড্রিমড এ গুড ড্রিম। এই যে ড্রিম, তখন V2 ব্যবহার করতে হবে। আর V3ও কিন্তু একই, ড্রিমড, ড্রিম, ড্রিমড, ড্রিমড। স্বপ্ন দেখা, স্বপ্ন দেখেছিল, আর স্বপ্ন দেখেছিলাম। তাহলে একটা বিষয় মনে রাখবেন, এর প্রত্যেকটা যে একই হবে এমন ভার্ব ফর্ম রয়েছে, 3টাই একই, যেমন কাট, কাট কাট কাট। আবার 3টাই ব্যতিক্রম, যেমন ড্রাইভ, ড্রাইভ মানে চালানো, এর V2 হবে ড্রোভ, V2 হবে ড্রোভ। আর V3 হবে ড্রিভেন। হ্যাঁ, হ্যাঁ ড্রিভেন, ড্রাইভেন বলবো না, ড্রিভেন। তো এইভাবে কিন্তু এই ওয়ার্ড গুলো আমরা একটু মুখস্থ করবো, এগুলো করলে প্রতিনিয়ত আমরা কথা বলতে পারবো, আপনি বাক্য সাজাতে পারবেন। আমি স্কুলে যাই, আমি, দেখেন আমরা সাজাতে পারি না, আমরা বাংলা বলি, কিন্তু ইংলিশ বলতে গেলে আমাদের প্রচন্ড পরিমাণে আমরা খুব আনইজি ফিল করি। কেন করি? যদি বলা হয়, সেদিন আমি একটা ইয়ে দেখিয়েছিলাম, ওইটা আজকে এখানে আনলে ভালো হতো, একটা এই যে এইটার কথা বলছিলাম, আমার নাম রাজু। তো দেখেন এইভাবে এই বাক্যটা আমরা কিভাবে সাজাবো, আমরা অনেকে এটা জানি, আমার নাম হয় রাজু, তাহলে মাই নেম, এরপরে এটা সাবজেক্ট, এরপরে ভার্ব কি, ইজ। ইংলিশ বাক্যে, ইংলিশ সেন্টেন্সে সবসময় সাবজেক্টের পর ভার্ব দিতে হয়। তাহলে মাই নেম ইজ, এখানে কিন্তু ভার্ব নেই, কিন্তু ভার্বটাকে আপনাকে মনে মনে ধরে আনতে হবে। আমার নাম হয় রাজু, মাই নেম ইজ রাজু, মাই নেম ইজ রাজু, আমার নাম হয় রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, তাহলে এখানে কি হবে দেখেন, আমি প্রতিদিন সকালে উঠি, আই ওয়াক আপ এভরি মর্নিং এন্ড, এবং গো টু স্কুল। অর্থাৎ আপনাকে সাবজেক্টের অংশে যতটুকু বসানো যায় ততটুকু বসিয়ে তারপর ভার্ব বসাতে হবে। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, গোয়িং টু স্কুল বা ইন দা স্কুল, আমি অনেক কিছু শিখি, সাবজেক্ট কি, আই লার্ন মেনি থিংস, এটা শেষে দিলেও হয়, আই লার্ন মেনি থিংস ইন দা স্কুল বা গোয়িং টু স্কুল। দেখেন এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে অবজেক্ট, কেমনে সাজাবো, কিভাবে সাজাবো, কোনটার পর কোনটা দিব, এটা যদি একবার একটু শিখে নিতে পারেন, আপনি যে ধরনের বাংলা বাক্য হোক আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন ভেরি ইজিলি। এটা খুবই সহজ। ল্যাঙ্গুয়েজটা, এই ইংরেজি ভাষায় কথা বলা, এটা আহামরি কোনো রকেট সায়েন্স না। এটা সেই আমেরিকার বোয়িং কোম্পানির বিমান তৈরির ফ্যাক্টরি না, যে এখানে অনেক ইঞ্জিনিয়ারিং ঝামেলা পোহাতে হয়, অনেক রকমের কষ্ট করতে হয়। এখানে আমরা কিছু ভার্ব মুখস্থ করবো, এই যে ভার্ব ফর্ম গুলো দেখালাম, এইগুলো একটু মুখস্থ করব, আমরা একটু সাবজেক্ট চিনবো, একটু অবজেক্ট চিনবো, একটু টেন্স শিখবো, ব্যাস হয়ে গেল। এই যে বাক্যগুলো, আঙুরগুলো টক ছিল, তাহলে কি, আঙুরগুলো ছিল টক, দ্য গ্রেপ ওয়ার সাওয়ার, দ্য গ্রেপ ওয়ার সাওয়ার। সে আমটি খেয়েছিল, তাহলে সে খেয়েছিল আমটি, হি এট দ্য ম্যাঙ্গো, হি এট দ্য ম্যাঙ্গো, এখানে আর্টিকেল দিতে হবে, সে আমটি খেয়েছিল, এই যে আমটি, এর ইংরেজি হচ্ছে দা ম্যাঙ্গো। হ্যাঁ, সে একটি আম খেয়েছিল, এমন যদি থাকতো, হি এট আ ম্যাঙ্গো, হি এট এ ম্যাঙ্গো। তাহলে দেখছেন কেন পারবেন না আপনি? তুমি সত্য বলেছিলে, কিভাবে সাজাবেন বাক্য, তুমি বলেছিলে সত্য, ইউ স্পিক মানে বলা। হ্যাঁ, সে আম খায়, হুম, তাহলে তো হবে
ইটস ম্যাঙ্গো। হ্যাঁ, তো এখানে বাংলা সাজাবেন সে আম খায়, মনে মনে বলবেন সে খায় আম, সে খায় আম। হি ইটস ম্যাঙ্গো, হি ইটস আম, হি ইটস আম, হি ইটস ম্যাঙ্গো। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই সাজানোটা যখন বুঝে যাবেন, নিজের কাছেই দেখবেন নিজে অনেক আনন্দ পাবেন যে না আমি পেরে গেছি। একটা অপারা বিষয় যখন পেরে যাবেন, দেখবেন সত্যিই নিজের কাছে ভালো লাগে। এগুলা নিয়ে বসবেন, এগুলো থেকে ট্রান্সলেট করবেন। পারলে আমার হোয়াটসঅ্যাপে অনেকেই পাঠায়, আপনারাও পাঠাবেন, এগুলো আমি দেখে দিব। রেকর্ড করবেন, রেকর্ড করে পাঠাবেন, তাহলে মোটেই সময় লাগবে না, 1-2 মিনিটে হয়ে যাবে। আমাদের এখন সময়ের অনেকেই এখানে বড় বড় স্যার চাকরিতে আজকে রয়েছেন। আপনি লেটে আজকে জয়েন ক্লাসে করেছেন আপা? দেখলাম স্যার। কেন, আমি তো নোটিশ দিয়েছি, সেই দুপুর বেলায় নোটিশ দিয়ে রাখছি আজকে। আপনি দুপুরবেলা দিয়ে হবে স্যার, না, আমার আপনি তো জানা। আপনার জন্যই আমি কিন্তু নোটিশ অনেক আগে দেই। কেন, আপনি কি একদিন বলছিলেন যে স্যার? আমি স্যার হুম। রাতে 10টার মধ্যে ঘুমাই গেছি, আমার শরীর এত খারাপ, আচ্ছা আচ্ছা সারাদিন আচ্ছা, বাইরে সমস্যা নেই, ছিলাম। আপনি আমি রেকর্ড যে ক্লাসটা, মাত্র রেকর্ড ক্লাসটা দেখবেন। আজকের ক্লাসটা খুবই এনজয়েবল এবং নতুন নতুন অনেকগুলো আইটেম শিখেছি, ক্লজ দেখিয়েছি খুব ভালোভাবে। এটা রেকর্ড দেখবেন, পরবর্তীতে আবারও একদিন নিব, হ্যাঁ? তো আমি এখন ক্লাসের প্রায় শেষের পথে চলে আসছি। যাই হোক, আপনি জয়েন করেছেন এর জন্য অনেক ধন্যবাদ। আপা কিন্তু আমেরিকা থেকে আচ্ছা ক্লাস আপনি করে একটু আমাদের সঙ্গে, জানবেন। হ্যাঁ। তো দেখেন আসলে এই যে বাক্যগুলো কিভাবে সাজাতে হয়, এই সাজানোটা যখন আমরা শিখে যাব, তখন কিন্তু আমরা স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবো। এই যে একজন বলেছে, দেখেন আমি পাস্ট টেন্স শিখালাম, শ্যামল বাবু বলেছে প্রেজেন্ট টেন্সে যে সে আমটি খেয়েছিল। তাহলে যদি বলি সে আমটি খায়, তো এখানে সে আমটি খেয়েছিল কিভাবে সাজাবো? সে খেয়েছিল আমটি, সে আমটি খায়, সে খায় আমটি। আমরা স্কুলে যাই, আমরা যাই স্কুলে, আমরা স্কুলে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম স্কুলে। অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব, আর বেঙ্গলি সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, ভার্ব সর্বদা শেষে থাকে। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি মোবাইলে কথা বলি, আমরা মাছ ধরি, আমরা বাড়িতে রং করি, আমরা ছবি আঁকি। এই যে আঁকি, রং করি, খাই, যাই, প্রত্যেকটা ভার্ব, ভার্ব শেষে বসেছে। আর এখানে কি বসবে? এখানে সাবজেক্টের পরে ভার্ব বসবে। এই সামান্য বিষয়টা একবার যদি আমাদের উপলব্ধিতে আসে, অনেক বড় বড় বাক্য, অনেক কঠিন কঠিন বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করা খুব খুব ইজি হবে। হুম। তো এই বিষয়গুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন এখানে অনেক, এই শীটটা না অনেক বড়, এই যে ডে 7, ডে 8, ডে 9, আপনি একটা ডে একদিনে না করতে পারলে 2 দিন ধরে করেন। এই যে কেবল এটা একটু দেখালাম, আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার, করিম বিশ্বস্ত ছিল, করিম ওয়াজ ফেইথফুল, তুমি অসুস্থ ছিলে। এখানে অনেকগুলা রয়েছে, আপনি অল্প কিছু করবেন। এইভাবে করতে হবে, এইভাবে আগাতে হবে। কথা বলা শিখতে গেলে গ্রামারের প্রত্যেকটা সিঁড়িতে পা দিয়ে আপনাকে উপরে যেতে হবে। এই একটা প্যাসেজ দেখেন, বাংলা প্যাসেজ, নিচে আরো একটা প্যাসেজ, এবং একটা বিষয় দেখেন এখানে আমি অ্যাড করেছি যে আমার নাম রাজু, মাই নেম ই রাজু। এই বাক্যটা কোন টেন্স? এই প্রত্যেকটা বাক্য প্যাসিভ মুডে আছে কি টেন্সে আছে কি মডালে আছে কি সেমি মডালে আছে, নিচে এবার ব্যাখ্যা দিয়েছি। অর্থাৎ আপনি এই শীটটা পড়ে নিজে নিজেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন, প্রায় 90%। আর বাকি 10%-এর জন্য অবশ্যই অবশ্যই শোনেন, আমি ক্লাস শেষে আমি অনেকগুলা যেগুলাই পড়াই সব শীট আপনাদের দিয়ে দেই, প্রত্যেকটা গ্রুপে। এই শীটগুলো আমি যে গ্রুপে যখন ক্লাস নেই, আমি শীটগুলো দিয়ে দেই। এখন থেকে আপনাদের ক্লাসগুলোর টাইমটাও, মানে বিশেষ করে সপ্তাহে যে কয়েকদিন নিতাম, এখন সব কয়েকদিন নেওয়ার চেষ্টা করতেছি। যেমন আজকে কিন্তু 03 ছিল না ব্যাচে, তারপরও আমি নিচ্ছি। কারণ কি, আপনারা যারা কথা বলতে চাচ্ছেন দ্রুত, এইভাবে দ্রুত আগাতে গেলে আমাদের কিছু কিছু বিষয় জানতে হবে। গ্রামারের অনেক বিষয় আমরা পিছিয়ে রয়েছে। আজকে যে ক্লজটা বুঝালাম, আগামী ক্লাসে ওই যে, না এখানে আরেকটা ব্যাচের আমি অ্যাড করেছি, তাই বলছি, মানে আজকে নিচ্ছি ক্লাসটা। এই ক্লাসটা পড়ালাম তো একটা নতুন আইটেম, এই জন্য 2টা গ্রুপের একই সঙ্গে নিলাম আজকে। তো দেখেন এটা কেন করলাম, কারণ আপনারা ক্লজটা অনেকেই জানতেন না। ক্লজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, আমরা অনেকেই পারি না ক্লজটা। কিন্তু স্যার ক্লজের বাংলাটা হচ্ছে বাক্য অংশ। এটা আপনি দেখবেন রেকর্ড ক্লাসটা, এটা আগামীতে বাক্যাংশ। আবারও নিব, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হয়েছে আজ। তো স্যার কত ক্লাসে করেছি, না, ওইটা আমি শুধু কন্ডিশনাল বাংলাটা করিয়েছিলাম, কন্ডিশনাল, ওটা ছিল কন্ডিশনাল। কথা বলতে অনেক জরুরি স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লজটা অনেক জরুরি, মওদুদ ভাইয়া ঠিক বলেছেন, অনেক জরুরি। তো এই ক্লজের আরো 3টা বিষয় বাদ রয়েছে, আগামী ক্লাসে দেখাবো, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। তো আপনাদের এই আচ্ছা। বিষয়টা পড়া থাকলো। এই যে দেখেন রাজু, আমার নাম রাজু, এই প্যাসেজের পরে এই প্যাসেজটা একটু করে রাখবেন। আমি প্রতিদিন স্কুলে যাই, স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়, নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়, ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়, ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব, ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। তো দেখেন এই যে বাক্যগুলা আপনারা প্রত্যেকেই পারবেন টেন্স মেইনটেইন করে,
মডাল সেমি মডাল, এই যে আমি আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম কিছুদিন আগে, একটা বাক্য দিয়ে গো ভার্ব দিয়ে কিভাবে 30টা বাক্য গঠন করা যায়, তাই না? তো এই বাক্যটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছিলাম। তো এই বাক্যগুলো একটু করার চেষ্টা করবেন, যেটা না পারবেন সেটা আমি করে দিব। আর ক্লজটা একটু সঙ্গে দেখবেন। আর মেইন পড়া কিন্তু আমাদের এইটা থাকলো, এই ভার্ব ফর্ম গুলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। প্রতিদিন কথা বলতে গেলে আমাদের যে যে ভার্ব সামনে আসে, সেই ভার্ব গুলো আমি কিন্তু চিন্তা করে বেছে বেছে এখানে দিয়েছি। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফিল মানে পলায়ন করা, হ্যাঁ, তারপর ফ্লাই মানে ওড়া, ফরবিড অর্থ নিষিদ্ধ করা, বাধা দেওয়া, ফরগেট ভুলে যাওয়া। এখান থেকে আপনারা 25টা মুখস্থ করে রাখবেন প্রথম দিনে। তো এইটা মোটামুটি এই পর্যন্ত থাকলো।